সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজহারিন খান। আমরা আজ আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজার সংস্কারে করণীয়। আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি স্টুডিওতে রয়েছেন। আমরা শুরুতে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ ফোরকান উদ্দিন, FCA চার্টার অ্যাকাউন্ট্যান্ট, MM রহমান অ্যান্ড কো। আমাদের সাথে রয়েছেন পুঁজিবাজারের একজন বিশেষ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং পুঁজিবাজারের সাথে দীর্ঘদিন ধরে তিনি সংশ্লিষ্ট সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি একটু শুরুতে সাইফুল ইসলাম আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আসলে পুঁজিবাজার সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে। রিসেন্টলি আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, আপনারা কিছু প্রস্তাবনা পাঠিয়েছেন এবং সেই প্রস্তাবনার মধ্যে আপনারা বলেছেন যে আপনারা একটি সংস্কারের জন্য পুঁজিবাজার উন্নয়নে টাস্ক ফোর্স গঠন করতে চাচ্ছেন। একটু যদি সাধারণ জনগণ যারা আছেন, যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, তারা জানতে চায় আসলে কি চাচ্ছেন আপনারা এই মুহূর্তে। জি, ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে মেজর সেক্টরগুলিতে সব জায়গায় একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং টাস্ক ফোর্সের কাজটা কী হবে সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলি আইডেন্টিফাই করা এবং গোয়িং ফরওয়ার্ড যে কী কী করা উচিত। ঠিক তেমনি আমরা চাচ্ছি যে পুঁজিবাজার, যেটা আমরা গত 15 বছর ধরে সাংঘাতিকভাবে উপেক্ষিত দেখেছি, অনেক কথা হয়েছে, কোনো কাজ হয়নি। তো আমরা বলছি যে আমাদের পুঁজিবাজারের জন্য একটা টাস্ক ফোর্স দরকার, কারণ পুঁজিবাজার আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যে পৌঁছতে পারেনি। এটা হচ্ছে বাস্তব সত্য, এটা আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতি যতটুকু এগিয়েছে এবং অর্থনীতির যে ভিত্তি, সেই ভিত্তির সাথে এবং সেই সাইজের সাথে আমাদের পুঁজিবাজারের প্রপোর্শনেট ডিস্ট্রিবিউশন বলেন বা সাইজ বলেন, কোনোটাই আমরা সেভাবে ধরে রাখতে পারিনি বা মানে সেই পর্যায়ে যেতে পারিনি। তা আমরা বলছি যে আপনার টাস্ক ফোর্স যদি একটা করা হয়, তাহলে প্রথমেই তো আইডেন্টিফাই করা হবে যে কেন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। সো হোয়াট আর দ্য প্রবলেমস, হোয়াট আর দ্য ড্রব্যাকস, অর হোয়াট আর দ্য লিমিটেশনস, সেটা প্রথমে বের করার পরে এবং তারপরে ধরেন এখানে কি করা যেতে পারে। আমরা যেটা মানে মোটা দাগে যেটা বলেছি যে আমরা পুঁজিবাজারের প্রধান কাজ হচ্ছে পুঁজি আহরণ করা। এখন পুঁজি আহরণ করার জন্য পুঁজিবাজারের যে ব্যাপ্তি, সেখানে আপনার ধরেন প্রথমে হচ্ছে যে সাপ্লাই সাইড যেটা আসে, যে ভালো আপনার কোম্পানি আসে নাই গত 15 বছরের মধ্যে, যেটা আমরা সাস্টেনেবল একটা ইকোনমির জন্য যে পরিমাণ, যেই বড় সাইজের কোম্পানি আমরা এক্সপেক্ট করেছিলাম পুঁজিবাজারে আসবে, সেটা আসে নাই। কেন আসে নাই সেটা একটু খতিয়ে দেখার ব্যাপার আছে। আচ্ছা, তারপরে আনার জন্য আমাদের কি কি করা দরকার, আচ্ছা, এটা যেটা আপনার সাপ্লাই সাইড। আর ডিমান্ড সাইডে যেটা বলা হচ্ছে যে বড় কোম্পানিকে যখনই আপনি বলবেন যে পুঁজিবাজারে আসার জন্য, তখনই ওরা বলে যে মার্কেটের ওই ডেপথ নাই, মানে হচ্ছে যে লিকুইডিটির একটা সন্দেহ করে যে একটা ক্রাইসিস আছে। বাট ইন রিয়েল সেন্সে আমরা জানি না যে ক্রাইসিস আছে কিনা, কারণ এখন পর্যন্ত কোনো ভালো কোম্পানি বাংলাদেশ পুঁজিবাজারে এসে আন্ডার সাবস্ক্রাইব হয়েছে এই রেকর্ড নাই। তার মানে এখানে আপনার কিছু মিসম্যাচ আছে, মিসপারসেপশন আছে, সেগুলি দূর করা আমাদের দরকার। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমরা বলেছি যে বর্তমান যে রেগুলেটর আছে বিসেক যেটা, আর তাছাড়া ধরেন প্রাইমারি রেগুলেটর যদি আমরা স্টক এক্সচেঞ্জগুলি বলি, সারা বিশ্বে এখন ইন বিটুইন দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড দ্য আলটিমেট রেগুলেটর বিসেকের মধ্যেও আপনার সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। এবং সেই কারণে আমরা বলছি যে একটা টাস্ক ফোর্স যদি করা হয়, তাহলে আমরা টোটাল একটা A to Z অ্যানালাইসিস করতে পারি যে আসলে আমাদের কি কি দরকার, কি কি করা উচিত, এবং তার প্রত্যেকেই একটা সমাধান আমরা বেরিয়ে আসবো। আপনার কাছে কি মনে হচ্ছে, যেভাবে আসলে ডিবিএ থেকে গেল প্রস্তাবনা, এই টাস্ক ফোর্স কি একমাত্র সমাধান? আপনার কাছে কি মনে হচ্ছে? মানুষের চিন্তার দুটো দিক থাকে, একটা হলো প্রসপেক্টিভ, একটা রিঅ্যাক্টিভ। আমাদের এখানে প্রসপেক্টিভ চিন্তা আমি কখনো দেখি নেই, অলওয়েজ রিঅ্যাক্টিভ। চুরি করলে তাকে থানায় নিয়ে যাও। এই রিঅ্যাক্টিভ চিন্তার মানসিকতায় যদি আমরা রেগুলেটর থাকি, তাইলে এই দেশে পুঁজিবাজারের উন্নতি কোনো দিন হবে না। যেটা গত 15 বছরে আমরা দেখেছি, কন্টিনিউয়াসলি তারা রিঅ্যাক্টিভ ছিল, প্রসপেক্টিভ ছিল না। কেন আমি এই কথাটা বললাম, কেন প্রসপেক্টিভ শব্দটা তারা নাই এই জায়গাটায় আমি কেন বললাম? আপনি খেয়াল করে দেখেন, আমি গত 15 বছরে আপনার পুঁজিবাজারে যারা লিড করেছেন তাদেরকে আমি কখনো দেখি নাই স্টেক হোল্ডার ডিসকাশন করতে। অনেকে বলবে হ্যাঁ করেছি, অনেকের সাথেই তো কথা বলেছি। কার সাথে কথা বলেছেন আপনি? টম রিখেরির সাথে কথা বলেছেন। যারা সত্যিকার অর্থে পুঁজিবাজারের ট্রু স্টেক হোল্ডার, আপনি কি তাদের সাথে কথা বলেছেন? তারা কারা সেটাই তো আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। ওই যে আইডেন্টিফাই করতে না পারা, ইভেন এখনও আইডেন্টিফাইটা হয় নাই ট্রু স্টেক হোল্ডার কারা। তাহলে পুঁজিবাজারে একটা
যখন কোম্পানি আসবে তাহলে এখন খোঁজার চেষ্টা করি স্টেক হোল্ডার কারা। আমি বলতে পারি কারা কারা আছে, বাট আমি এটা এই মুহূর্তে বলি না, যেহেতু একটা টাস্ক ফোর্স আমরা চাচ্ছি, টাস্ক ফোর্স বলুক। তো এখন যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, আপনি পুঁজিবাজার ঠিক করার জন্য প্রথম কথা হলো আপনাকে কোম্পানিগুলোকে মার্কেটে আনতে হবে। দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ইজ আপনি মানি মার্কেটটাকে পুঁজিবাজার থেকে আলাদা করে ফেলতে হবে। আপনি মানি মার্কেটকে পুঁজি মার্কেট বানায় ফেলছেন। আপনি যতদিন পর্যন্ত মানি মার্কেটকে ক্যাপিটাল মার্কেটের মতো করে ট্রিট করবেন ততদিন এই ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট হবে না, দ্যাটস ফাইনাল, এতে কোনো সন্দেহ নাই। যতদিন পর্যন্ত মানি মার্কেটকে ক্যাপিটাল মার্কেট হিসেবে আপনি কন্টিনিউ করতে থাকবেন ততদিন পর্যন্ত মানি মার্কেট ডেভেলপ করবে না। যতদিন পর্যন্ত আপনি বাংলাদেশ ব্যাংকের ইন্টারফেয়ারেন্স রাখবেন লোন স্যাংশনের ক্ষেত্রে ফর অ্যাপ্রুভাল, ততদিন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে কোনো সংস্কার হবে না। ততদিন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে কোনো দিন ডেভেলপমেন্ট হবে না যদি না বাংলাদেশ ব্যাংক বছরের শেষে ডেফারেল দিয়ে বলে এটা প্রভিশন করার দরকার নাই। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের উপরে বাংলাদেশ ব্যাংকের মাতবরিটা কমায় ফেলতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মাতবরি থাকবে, আননেসেসারি মাতবরি, আমি খুব কঠিন করে শব্দটা বলতেছি, এইটা যতক্ষণ পর্যন্ত থাকবে এই দেশের ব্যাংকিং সেক্টর কোনো দিন ডেভেলপ করবে না। এই শুধু এই সরকার না, কোনো সরকারের পক্ষেই সম্ভব না। কারণ আপনার এই টাকা লোন নিয়ে নিচ্ছে যারা, যেই ফর্মেই যাক না কেন, যারা লোনটা দিচ্ছে, খেয়াল করে দেখবেন যারা লোনটা দিচ্ছে আজ পর্যন্ত দেখেছেন কারো চরম পানিশমেন্ট হয়েছে? হয়নি তো। এবং বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিয়েছে, হয়েছে তাদের পানিশমেন্ট? হয়নি তো। বাংলাদেশ ব্যাংক বছরের শেষে ডেফারেল দিয়ে অডিটরকে বলা হচ্ছে এটা প্রভিশন করার দরকার নাই, আর আপনি দিন শেষে এসে দুর্বল অডিটরকে দোষারোপ করতেছেন সে কেন এটা বললো না। আপনি তো বলতে নিষেধ করে দিয়েছেন, আপনি তো ডেফারেল করে দিয়েছেন, তাহলে আপনি রেগুলেটর, কালকে তো আপনার এগেনস্টে যদি অডিটর কথা বলে আপনি তো তাকে টাকায় দিবেন, পানিশমেন্ট দিয়ে দিবেন। সুতরাং বাংলাদেশ ব্যাংকে আগে সংস্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং সেক্টরে সংস্কার হবে না। যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সংস্কার হবে না। সুতরাং এই জায়গাগুলোকে দেখতে হবে আসলে সংস্কারটা কোন জায়গায় জরুরি। এই কথাগুলো বলার যুক্তি হলো অন্য জায়গায়। আপনি খেয়াল করে দেখেন, আমি একটা ইন্ডাস্ট্রি করব, আমি ভাই একটা লং টার্ম লোন নিয়ে নিচ্ছি যেটা 15 বছর মেয়াদি, কিন্তু আমি পাবলিকের কাছ থেকে এফডিআর নিচ্ছি 1 বছর, 1.5 বছর, 2 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি, ওই টাকা থেকে আমি লোন দিচ্ছি, তাহলে আমি ওই টাকাটা কোত্থেকে ফেরত পাবো, কীভাবে ফেরত দিব? আপনি কেন এটা বন্ধ করছেন না? আপনি এটা বন্ধ করে ব্যাঙ্কগুলোকে কেন শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের দিকে নিয়ে যাচ্ছেন না? আপনি কেন তাদেরকে ক্যাপিটাল ফাইন্যান্সিং করতেছেন? এই দেশের ইন্ডাস্ট্রিতে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং দিয়ে ব্যাংক মানি মার্কেট থেকে হওয়ার কথা না, এটা ইন্ডাস্ট্রিতে হবে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে। অনেকে হয়তো বলবে ব্যাংকের কারণে বাংলাদেশে ইন্ডাস্ট্রি দাঁড়াইছে, দোজ ডেজ হ্যাজ গন। মানুষ তো স্মার্ট হচ্ছে, ইজ দে আর গেটিং স্মার্টার। আজকে আমরা জেন জি নিয়ে কথা বলি, তো জেন জি নিয়ে কথা বলি, আমার জায়গায় আমার কোনো খবর নাই। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা আসলে দেখছি যে আমাদের অর্থ উপদেষ্টা অনেক বেশি পুঁজিবাজার বান্ধব, এবং তিনি যেভাবে বলছিলেন যে ব্যাংকিং সংস্কার দিয়ে আমরা দেখছি যে কাজগুলো শুরু হয়েছে, এবং সেই ব্যাংকিং সংস্কার করার জন্য অলরেডি কিন্তু অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে, শ্বেতপত্র করা হয়েছে, এবং কোথায় কোথায় কি কাজ করতে হবে সেটিও ঢেলে সাজানোর চেষ্টা চলছে। আপনার কাছে আমার প্রশ্ন, 1996 সালে আমরা যেই সমস্যাগুলোর মধ্য দিয়ে এসছি বা আমাদের কারসাজিকারক যারা ছিলেন তারা যতটা সক্রিয় ছিলেন, 2010-এ আমরা একটা তদন্ত কমিটি দেখেছিলাম। সেই তদন্ত কমিটির রিপোর্ট এসেছিল এবং সেটি নিয়ে আসলে বিচার হওয়ারও কথা ছিল, কিন্তু সেটি কোনো এক সময় হারিয়ে গেল এবং সেটার আসলে কোনো বিচার হয়নি। এর পরবর্তীতে আসলে আমরা দেখছি যে এখন সময়ও আবার কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটি ছোট ছোট করে গঠন করা হচ্ছে এবং সেগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু এই যে সংস্কার করতে গেলে তো পিছন থেকে কাজ করে করে তারপরে সামনের দিকে এগোতে হবে। তো এই 96 সাল 2010 সাল এগুলোর তদন্তের বিচার যদি না করে আসলে সামনের দিকে আগানো হয়, সেটি কি আসলে সংস্কার পুরোপুরি হবে? বর্তমান সরকার আসার পরে যেটা আমরা কেন টাস্কফোর্স চাচ্ছি, আমাদের কনফিডেন্সটা কোত্থেকে আসলো, আমাদের আশাটা কোত্থেকে আসলো এই কারণে যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টা দুজনই ওনাদের যখনই পাবলিক স্পিচ ওনারা আসেন তখন দেখবেন যে পুঁজিবাজারের উপর একটা চ্যাপ্টার থাকে। তার মানে হচ্ছে পুঁজিবাজারটা ওনাদের প্রায়োরিটির মধ্যে আছে। তা আমরা যেটা ভাবলাম যে দিস ইজ দ্য বেস্ট টাইম ফর আস টু পারসু এ টাস্কফোর্স অনেকগুলি কারণে আমরা চাচ্ছি। একটা কারণ হচ্ছে আপনার যেটা বললেন যে আমাদের এখানে 96-এ 2010-এ যা হয়েছে বা গত 15 বছরে যেটা হয়েছে, লেসন লার্ন বলে একটা কথা আছে সারা বিশ্বে, যে কোনো ধরনের ভুল যখন হয়ে থাকে, আপনি ধরেন 2008-এর যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হলো তখন সরকারিভাবে এবং বেসরকারিভাবে ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন ইউরোপ বলেন বা অন্য দেশে বলেন, ওরা এটা পর্যবেক্ষণ করেছে যে কেন হলো।
এই লেসন লার্নটা খুব জরুরি যে আপনি যদি ভবিষ্যতে এই জিনিসগুলির পুনরাবৃত্তি না চান, রিপিটেশন না চান, তাহলে জানতে হবে যে কেন হলো। সেই জিনিসটা জানার জন্য আমাদের উই শুড কাম থ্রু এ টাস্ক ফোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন টাইপ যে একদম ইনডিফারেন্টলি কাজ করবে, জানাবে যে কেন হলো এবং কেন কীভাবে এটাকে রোধ করা যায়। এই জিনিসটা খুব বেশি জরুরি। আর 2 নাম্বার হচ্ছে যে আপনার অনিয়ম কিভাবে হয়েছে এটা যদি আপনি না জানেন তাহলে ভবিষ্যতে অনিয়ম আপনি রোধ করবেন কিভাবে, সেটার জন্য আমাদের একটা টাস্ক ফোর্স বা কমিশন জাতীয় কিছু একটা করা দরকার। এবং টাস্ক ফোর্স শুধু যে আমি বললাম যে শুধু অনিয়ম আইডেন্টিফাই করার জন্য না, আমি যেটা বলছি যে গোয়িং ফরওয়ার্ড প্রেসক্রিপশনটা কী হবে, যে মার্কেট যেহেতু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে না, অর্জনটা আমাদের নাই বললেই চলে, সেই ক্ষেত্রে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, ইফ উই রিয়েলি ওয়ান্ট our capital market as a place for investment, for capital raising, for employment, sustainable income for the investors, এটার কোনো বিকল্প নাই। একটা টাস্ক ফোর্স ইন্ডিপেন্ডেন্টলি করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমগুলি, এবং প্রবলেমের সাথে সাথে আমাকে যে প্রেসক্রিপশনও দিতে হবে যে কীভাবে এগিয়ে যাওয়া যায়। কিন্তু সেই টাস্ক ফোর্স পরিচালনা করার জন্য আমরা অতীতে যে কথাগুলো বারবার এক্সপার্টদের মুখ থেকে শুনতাম যে এখন এই মুহূর্তে সুশাসন প্রয়োজন, এবং সেই সুশাসনই তো এখন আমাদের আসলে ফিরে আনার সময়। তো সেই জায়গায় দেখেন, আমি একটা জিনিস বলি, পুঁজিবাজারে এখানে যে অবস্থা আছে, এখানে আসলে বড় ধরনের টাস্ক ফোর্স, কে না জানে এখানে কি সমস্যা। আমার যে রেগুলেটর আছে সে কি জানে না? আমি আপনাকে একদম স্পষ্ট করে বলতে চাই, গত কয়েকজন রেগুলেটরকে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মিটিংয়ে আমি বলেছিলাম যে আপনারা সিওএফদের পজিশনটাকে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, পুঁজিবাজার অর্ধেক ঠিক হয়ে যাবে। ওনারা কি বলছেন? ওনারা সাহস পান নাই। দেখি আমার এই চেয়ারম্যান তো অনেক সাহসী মনে হয়েছে, দেখা যাক কতটা সাহস দেখায়। কারণ ওনারা মনে করেন যে পুঁজিবাজারে যখন সিএফওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দিবেন, লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন ওনাদেরকে বাধা দিবে। তো ওই রকম সাহস নিয়ে যদি ওনারা রেগুলেশন চালান, তাহলে তো ভাই পুঁজিবাজার ডেভেলপমেন্ট হবে না। আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই, আবার ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেটি বলছিল যে আসলে সিএফওদেরকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যায়, কিন্তু প্রত্যেক গভর্নমেন্টই যখন আসলে ক্ষমতায় থাকে একটি কথা আমরা বারবারই শুনি, সেটি হচ্ছে নতুন নতুন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে ইনক্লুড করা। যেটি আমাদের এখনকার যে প্রেসিডেন্ট আছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমাদের মোহাম্মদ ফুরকান উদ্দিন, উনিও আমাদেরকে একই প্রস্তাবনা দিয়েছেন যে আমাদের নতুন কোম্পানিগুলোকে আগে ইনক্লুড করতে হবে। কিন্তু পুরানো কোম্পানিগুলোর মধ্যে যে এত আমাদের সমস্যা রয়ে গেছে, সেগুলো তো আসলে রাতারাতি সমাধান করা যাবে না, এবং সেই চাপটা অনেকটা প্রাইভেট সেক্টরে আসলে এই সব সিএফওদের উপরে এসেও পড়ে। আর যার কারণে আসলে কারসাজিকারকদের সাথে সক্রিয় হয়ে এই কোম্পানিগুলো এবং যারা শেয়ার বাজারে কারসাজি করে তাদের সাথে কাজ করা তাদের জন্য সহজ হয়ে যায়। তো এটার জন্য কি আসলে অনেক তো আইন আছে, কিন্তু আইনের তো আসলে প্রয়োগ নেই। তো এই কী করণীয়? শুধু তো আর টাস্ক ফোর্সে তো আর এগুলো সমাধান হবে না। না, অবশ্যই হবে না, কিন্তু আমাদের এখানে ধরেন ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা জিনিসের প্রচণ্ড অভাব। এবং আমরা যখন বলি যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা নেই, কনফিডেন্সের অভাব আছে এই মার্কেটে, কেন কনফিডেন্সের অভাব? বিকজ মার্কেটের যে প্রোডাক্টগুলি কি, কোম্পানিগুলি, আর তাছাড়া মার্কেটে কারা আপনার অ্যাক্টিভলি রোল করে, ইন্টারমিডিয়ারিজ, এই দুইটার ক্ষেত্রে আপনার যদি ট্রান্সপারেন্সি এনশিওর করতে না পারেন, যথেষ্ট আইন আছে আপনার হোয়াট ইউ হ্যাভ সেই, কিন্তু আইনের প্রয়োগ নেই। কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনাকে রেসপন্সিবল করতে হবে, যে আইনের প্রয়োগটা না হলে এটা কি হবে, কনসিকুয়েন্সটা এবং এনফোর্সমেন্টটা আরও অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা আপনার এই যেটা আপনি বললেন যে নতুন কোম্পানি আনা, স্টক মার্কেটে লিস্টিং অ্যান্ড ডিলিস্টিং দুইটা সমানভাবে যেতে হবে। আপনার ইকুইটি মার্কেটে যখন আপনি ইনভেস্ট করেন, তখন ইউ আর অ্যাকচুয়ালি ক্যারিং অ্যান ইনহেরেন্ট রিস্ক অফ ইউর ইনভেস্টমেন্ট। বুঝতে হবে যে এই কোম্পানি কুড গো রং। সেখানে সারা পৃথিবীতে আছে এটা একটা মানে অ্যাকসেপ্টেড ফর্মুলা, যে যখন একটা কোম্পানি ভালো করতে পারছে না, তাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তারপরে যদি কিছু না হয় তাহলে ডিলিস্টিং করতে হয়। কিন্তু আমাদের এখানে ডিলিস্টিং প্রসেস মানে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। যার দরুন আপনি যেটা বললেন যে প্রচুর বাজে কোম্পানি আছে এবং কোম্পানি এক্সিস্ট করে না, কিন্তু আমরা শেয়ার ট্রেড করে যাচ্ছি। এগুলি হচ্ছে আপনার ওই যেটা আমি বললাম যে মনিটরিং, আপনার এনফোর্সমেন্ট, ট্রান্সপারেন্সি, এগুলি এনশিওর করা না গেলে আপনি বাজারে কনফিডেন্স ফিরিয়ে আনা এবং ধরে রাখা ভেরি টাফ, ইটস ইম্পসিবল। আর সেটা নৈতিকভাবেও ঠিক না, যে বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করছে, নট দ্যাট ওনারা 100% জেনেই বিনিয়োগ করবে। আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েট আছি, আমাদের একটা
বা স্টেক হোল্ডার যারা আছে তাদের একটা রেসপন্সিবল রোল প্লে করতে হবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা কোনো অ্যাডভাইস দিতে পারবো না, বাট অ্যাটলিস্ট বলতে পারবো যে দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি, প্লিজ হ্যাভ এ লুক। তারপরে আপনি ধরেন ইউ আর দ্য ইনভেস্টার, আপনি ডিসক্রিপশন ইনভেস্ট করবেন, কিন্তু আপনাকে প্রকৃত চিত্রটা তুলে ধরা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সবাই এখন সংস্কার করার জন্য তারা কাজ করছেন এবং প্রস্তাবনা চাচ্ছেন। মোটা দাগে যদি আপনাকে বলা হয় যে 3টা প্রস্তাবনা আপনি পুঁজিবাজার সংস্কারে এখন দেন, যেটি নিয়ে ওনারা রিসেন্টলি কাজ করবেন। ফার্স্ট, স্টেক হোল্ডার ডিসকাশন করতে হবে বর্তমান চেয়ারম্যানকে, স্পেশালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটের সাথে, বিকজ অফ দে আর দি কি স্টেক হোল্ডার ফর দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাদের সাথে বসতেই হবে ওনাকে। 1, 2, সিএফওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতেই হবে ওনাকে, এই দুঃসাহসটুকু ওনাকে দেখাইতে হবে। যদি এইটা উনি দেখাইতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পুঁজিবাজারের বিশৃঙ্খলা 90% কমে যাবে। কারণ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ওনারা বানাচ্ছে, বিকজ যেহেতু ওনারা চাকরি করে, ওনারা ম্যানেজমেন্টের চিন্তার বাইরে যেতে পারে না। যদি ওনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু ওনারা ম্যানেজমেন্টের চিন্তার বাইরে গিয়ে, এবং শুধু ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া না, তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। 3 নাম্বার, ওনাকে বাংলাদেশ ব্যাংকের সাথে বসতে হবে, বসে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটটাকে আলাদা করে ফেলতে হবে। সুতরাং এই 3টা জিনিস যদি করতে পারে পুঁজিবাজার কেউ আটকাতে পারবে না। এই যে 2 বিলিয়ন ঋণ দেওয়ার কথা বলেছে এডিবি, এখানে তো আমি পুঁজিবাজারের জন্য কোনো ফান্ড আনার কথা আমি শুনিনি এখন পর্যন্ত। তো পুঁজিবাজার যেটি বললেন যে ওনার তারল্য সংকট প্রকট, তো ফান্ডটা আসবে কোথা থেকে? এটা আমি আপনাকে একটা কথা বলি, আমি কখনো পুঁজিবাজারে মানি ইজ এ প্রবলেম এটা আমি কখনো দেখি নাই। বাজার যখন ভালো হয় টাকা কিন্তু ভূতের মতো করে আসে, আপনি খেয়াল করে দেখেন টাকা তখন কোত্থেকে আসে। তাহলে আপনি বাজারটাকে যদি ঠিকমতো গভর্ন করতে পারেন, টাকা এখানে কোনো সমস্যা না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে সরকার যে বিভিন্ন জায়গা থেকে টাকা পাচ্ছে, আমরা ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। স্যারের ইন্টারন্যাশনাল কানেকশান এত স্ট্রং, মাশাল্লাহ, আমাদের এই কঠিন অবস্থায় আমরা এই টাকাটা পাচ্ছি। কিন্তু আমাদের জন্য বড় রিস্কটা হলো কোন জায়গায় জানেন? এই টাকা পেয়ে যদি আমরা দেশের ইন্টারনাল ইন্ডাস্ট্রিটাকে অবজ্ঞা করতে থাকি, অথবা খেয়াল না করি, অবজ্ঞা কথাটা ঠিক না, খেয়াল যদি না করি, ঠিকমতো মনোনিবেশ যদি আমরা না করি, যেমন আমাদের অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখনও বন্ধ, 40টা 45টা কী শুনি। সো এগুলা যদি আমরা প্রপারলি খেয়াল না করি, অর্থাৎ আমার নিজের পায়ে না দাঁড়িয়ে কে আমাকে টাকা দিচ্ছে এটার উপরে যদি আমি বেশি নির্ভর হয়ে যাই, অথবা আমার যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের উপরে যদি আমি বেশি নির্ভর হয়ে যাই, সেটা কিন্তু আমার জন্য লং রানে মারাত্মক পরিস্থিতি তৈরি করবে। এই কথাটা বলার যুক্তি হলো এই যে $2 বিলিয়ন অথবা $3 বিলিয়ন কোথায় পেলাম, সেটাকে আমি কোথায় অ্যালোকেট করব, সেটা আমার মনে হয় সরকার তার প্রায়োরিটি সিদ্ধান্ত হিসেবে নিবে। কারণ এই জায়গাগুলো আমরা জানি না কোন জায়গায় টাকার ঘাটতি আছে। কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি, পুঁজিবাজারটাকে যদি সত্যিকার অর্থে সংস্কার করা যায়, সত্যিকার অর্থে গভর্নেন্সকে এনশিওর করা যায়, ক্ষমতা দেখানোর রাজনীতি থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে স্টেক হোল্ডার ডিসকাশনের মধ্য দিয়ে যদি এটাকে প্রপারলি মনিটর করা যায়, এই পুঁজিবাজার বেশি ঠিক করতে ম্যাক্সিমাম 3 বছর লাগে। আমি একটু জানতে চাই যে যেহেতু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সবকিছু শুরু হচ্ছে বা কাজ শুরু হচ্ছে, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ডিবিএর দিকে তো সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা অনেক চিন্তা করছেন যে হয়তো ডিবিএ নতুন কিছু নিয়ে আসবে পুঁজিবাজারের জন্য এবং বাজার হয়তো রাতারাতি একটা চেঞ্জ নিয়ে আসবে, কিন্তু এমন কোনো আসলে জাদুর কাঠি নেই যেটা রাতারাতি আসলে পুঁজিবাজার চেঞ্জ করে দিতে পারে, যার কারণে বিনিয়োগকারীরা কি খানিকটা দোদুল্যমান অবস্থায় আছে। আর অপরদিকে বিদেশি বিনিয়োগকারী যারা, তারাও কিন্তু ইনভেস্টমেন্ট থাকা অবস্থায়ও এখনও ওই পরিমাণ বিনিয়োগের সাহস পাচ্ছে না। তো এই দিক থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে? আপনার প্রথমে যেটা বলতে হয়, যদি আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি, বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপারে, আপনি জানেন কিনা জানি না যে গত 5 বছর ধরে আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট বা ইনভেস্টরদের নেগেটিভ গ্রোথ ছিল। কিন্তু সিন্স দিস ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজিউম দ্য পাওয়ার, তারপর থেকে আমরা একটা পজিটিভ টোন দেখতে পাচ্ছি, বাট ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। কিন্তু যেটা হচ্ছে কি যে পুঁজিবাজারের ব্যাপারে যেমন বিদেশি দাতা সংস্থাগুলি এগিয়ে আসছে, এটা তো স্প্রেড হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, রাইট, উইচ ইজ এ ভেরি পজিটিভ থিং। এবং এটাতে বোঝা যাচ্ছে যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা একটা ম্যাক্রো স্টেবিলিটি দেখব। যে ফিয়ার ফ্যাক্টরটা চলে যাচ্ছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চলে যাবে আশা করা যায়, ইফ এভরিথিং গোজ ওয়েল। এবং সেটার সাথে আপনি দেখবেন যে একদম মানে সমপরিমাণ রেসপন্স আপনি পাবেন ফ্রম দ্য ফরেন ইনভেস্টার্স, এফডিআই থেকেও পাবেন, ইন দ্য পোর্টফোলিও ম্যানেজমেন্টে বা স্টক মার্কেটে পাবেন। বাট এফডিআইটা সবসময় একটু স্লোলি আসে, হ্যাঁ, ওরা দেখতে যায় যে স্টক মার্কেটের পারফরমেন্সটা, এবং সেখানে আমি বলতে পারি যদি আমরা ঠিকভাবে চালাতে পারি দ্য ম্যাক্রো সাইড, সেটা রিফ্লেকশনে স্টক মার্কেট উইল হ্যাভ পজিটিভ রেজাল্ট ফ্রম দ্য ফরেন ইনভেস্টমেন্ট সাইড। বাট তারপরে বলতে হবে যে অনেক কাজ আমাদের এখানে করার আছে। সেকেন্ড হচ্ছে লোকাল ইনভেস্টারদের জন্য বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন
দেয়ার আর ফিউ পজিটিভ থিংস দেড় মাসের মধ্যে। একটা হচ্ছে যে আমাদের একটা বিশাল ফিয়ার ফ্যাক্টর ছিল যে ফাইন্যান্সিয়াল সেক্টরটাতে কী হবে, কারণ আমরা সবাই জানি যে এই পরিমাণ দ্য মানি ওয়াজ লুটেড ফ্রম দ্য ব্যাঙ্কস, রাইট। 10টা ব্যাংকের ব্যাপারে স্পেসিফিকলি বলা হয়েছে দে আর ইন দ্য আইসিইউ। বাট তারপরে আপনি দেখেন যে যেভাবে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে ম্যানেজ করা হচ্ছে বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, অ্যান্ড এ স্পেশাল থ্যাঙ্কস টু দ্য গভর্নর অ্যান্ড আমাদের অর্থ উপদেষ্টা সাহেবকে, তাতে পাবলিক কনফিডেন্সটা কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে মোটামুটি এখন ফিরে আসছে। হ্যাঁ, নোবডি ইজ রাশিং ফর মানি। গভর্নর সাহেব বলেছেন যে আপনার টাকা আপনি অবশ্যই নেবেন, কিন্তু একসাথে সবাই টাকা নিতে চাইলে তো টাকা দেওয়া সম্ভব না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেন, এবং সেভাবেই কিন্তু মানুষ বিহেভ করছে। তো ঠিক পুঁজিবাজারও আমরা এই অবস্থাটা দেখতে চাই যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে মেইন সমস্যাটা ছিল অতটা পুঁজিবাজারে ছিল না, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট যদি প্রপারলি ম্যানেজড হয় তাহলে পুঁজিবাজার কেন হবে না। এই কনফিডেন্সটা পুঁজিবাজার আমরা ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই করতে যাচ্ছি। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হবে যেহেতু সময় কম। এখন কি আসলে এত সংস্কারের মধ্যে বন্ডটাকে নিয়ে কি কাজ করা, বন্ড মার্কেট ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না, এটা ঠিক আছে। তবে আমি মনে করি যেহেতু মাত্র নতুন চেয়ারম্যান জয়েন করেছেন, সো ওনার কিছু ডেফিনেটলি মাইন্ডসেট আছে, দেখা যাক উনি কিভাবে কাজ করেন। ইটস টু আর্লি টু কমেন্ট অন হিম। আমরা একটু দেখি, দেখার পরে ওনাকে একটু সময় দিতে হবে, দেন আমরা আবার বন্ড মার্কেট নিয়ে কাজ করতে হবে। এটা বোধহয় একটু সময় ওনাকে দেওয়া দরকার আছে, বাট ডাজ নট মিন ইয়ার ওভার ইয়ার। যে আমাদের হাতে একদমই সময় নেই। বাকি যে সংস্কারের পার্টগুলো রয়ে গেল আমরা হয়তো পরবর্তী এপিসোডে আলোচনা করব। তবে আমরা আজকের অনুষ্ঠানে মোটা দাগে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অর্থ মন্ত্রণালয়কে যেটি বলতে চাই যে এই মুহূর্তে আসলে স্টেক হোল্ডারদের সাথে জরুরিভাবে বসে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেগুলো যাতে আলোচনার মাধ্যমে নেওয়া হয়, তাতে পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না, বরং যারা কাজ করবে তাদেরকে কাজ করার জন্য আরো বেশি সুযোগ তৈরি হবে। দিস ইজ দি অনলি ওয়ে টু ডেভেলপ এ কান্ট্রি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে আগামীর পুঁজিবাজার আপনাদের আজকের এই বক্তব্যের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে এবং সংস্কারে অনেক বেশি সহযোগিতা করবে। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।